পরিচালনা করছে সেই কোম্পানি আজ একটা বড় ঘোষণা নিয়ে আসছে। হ্যালো, প্রত্যেকটা গল্পের যেমন একটা এন্ডিং থাকে, তেমনি সিইও পদ থেকে আজ আমার গল্পের এন্ডিং হতে চলেছে। আমি অরিজিন কোম্পানির সিইও পদ থেকে অবসর নিচ্ছি। এক সপ্তাহের মধ্যে আমাদের নতুন সিইওর নাম ঘোষণা করা হবে। জন বেটস, অরিজিন কোম্পানির সিইও, পুরো বিজনেস ওয়ার্ল্ডকে অবাক করে দিয়ে আজ নিজের অবসর ঘোষণা করেছেন। আগামীতে কে অরিজিনের নেতৃত্বে থাকবে তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। এটা নিশ্চিত যে এই পদ যে কারো স্বপ্ন পূরণের মতো। পদের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন ফেলিক্স ইউসুফার, জন রিচার্ড, মাইকেল অ্যাংলার এবং ঋষি কুমার। ঋষি কুমার গতকাল পর্যন্ত যে নামটা সবার কাছে অজানা ছিল, সেই ঋষি কুমারেরই আজ পৃথিবীর সর্ববৃহৎ কর্পোরেট কোম্পানি অরিজিন গ্রুপের সর্বোচ্চ পদ অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে পৃথিবীর সব মানুষের কাছে তার নাম পৌঁছে যাবে। ওয়েলকাম। সবার মতো আমিও অরিজিনের নতুন সিইওর নাম ঘোষণা করার জন্য উদ্গ্রীব। তিনি একজন দৃঢ় প্রত্যয়ী, আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সাহসী মানুষ। তিনি আর কেউ নন, মিস্টার ঋষি কুমার। থ্যাংক ইউ। অনেক নিউজ পেপার আর নিউজ চ্যানেলগুলোতে বলা হয়েছে যে এই পদ পাবে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি শুধু এটাই বলতে চাই, আমি স্বপ্নে বিশ্বাসী নই, বাস্তবতায় বিশ্বাসী। আমি এখানেই সবসময় পৌঁছতে চেয়েছি, আর এটাই হলো বাস্তবতা। থ্যাংক ইউ স্যার, আমার উপর বিশ্বাস রাখার জন্য। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ঋষি। থ্যাংক ইউ স্যার। পৃথিবীটা এখন তোমার। నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం. ప్రతి నిసీమసై నీలో కసే దిశై అడుగేసై మిసైలునా. ప్రతి సకం సతం, ప్రతి యుగం యుగం నీ పేరే వినేతనా. గెలుపు నీ వెంటే పడేలా. నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, ఓ నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం. నీదొక్క మార్గం అని తర సాధ్యం. నీదొక్క పర్వం శిఖరపు గర్వం. నుదుటన రాసే రాతను తెలిపే లిపినే చదివుంటావు. నీ తల రాతను సొంతగా నువ్వే రాసుకుపోతున్నావు. ఓటమి భయమే ఉన్నోటెవడు, ఓడని రుజువే నువ్వు. గెలుపుకే సొంతం అయ్యావు. నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం.
হ্যালো স্যার, হ্যালো। আপনি এখন সবার কাছে সাকসেসের এক্সাম্পল, তাই সবাই আপনার কথা জানতে চায়। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো জীবনে সাকসেসফুল হয়েছে কিনা? অতীতই আমাদেরকে বলে দেবে আমরা সফল হয়েছি কিনা। অতীতে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা জীবনে কতটুকু উন্নতি করেছি, সেটাই সফলতার মাপকাঠি। এই পজিশনে আসবেন কখনো চিন্তা করেছিলেন? চিন্তা করেছি বলেই আজ আমি এখানে। আপনার বাৎসরিক স্যালারি $125 মিলিয়ন, যা হিসাব করলে দেখা যায় 1000 কোটি টাকারও বেশি। সাথে আছে কোম্পানির শেয়ার। ইতিমধ্যেই আপনি কোটিপতি, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। আপনার অনুভূতি কি? টাকা, যখন 6-এ পড়ি তখন বাবা 10,000 টাকা লোন নিয়েছিলেন। লোনটা পরিশোধ করতে পারছিলেন না। প্রতি সপ্তাহেই মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন। পরিশোধ করার মুরদ নেই, লোন নিয়েছিলে কেন? 1 মাসের কথা বলেছিলে, আর এখন 1 বছর হতে চললো। টাকাটা কখন দেবে? আরে আমি আমার টাকা ফেরত চাইছি আর তুমি হাসছো। ভাইজান চা। থাক, আর মেহমানদারি দেখাতে হবে না। এখানে আসলেই আমাকে চা খাইয়ে বিদায় করবে। আরে ভাই, তোমার তো মানুষের জন্ম, তাই না? ওয়াদা রক্ষার ন্যূনতম ভদ্রতাটুকু নেই। তোমার বউ বাচ্চার কি দরকার সারা জীবন দুঃখে কষ্টে কাটানোর জন্য? ছি! ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি। আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন। আজ আমি 1000 কোটি টাকা উপার্জন করছি, কিন্তু এখনো সেই 10,000 টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায়। টাকা আসলেই অদ্ভুত একটা জিনিস। ইটস নাথিং বাট অ্যাগেন ইটস এভরিথিং। যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায়, আর যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই তখন টাকাই আমাদের পেছন পেছন দৌড়ে আসে। এ কারণেই আজ অব্দি কখনো দৌড় থামাইনি। দ্যাটস গ্রেট স্যার। আপনার কাছে সাফল্যের ডেফিনেশন? আসলে সাকসেসের কোনো ডেফিনেশন হয় না। যখন আমরা সাকসেসফুল হই তখন আমরাই সেটার ডেফিনেশন হয়ে যাই। నువ్వే సమస్తం నువ్వే సిద్ధాంతం నువ్వే నిబంధం నువ్వేలే అనంతం হাই ঋষি, লাস্ট কয়েক মাসে গুগলে হাইস্ট তোমাকেই সার্চ করা হয়েছে। আরো ইম্পর্টেন্ট কিছু থাকলে বলতে পারো। ওকে, আজ আমার বার্থডে। ওকে, হ্যাপি বার্থডে। সন্ধ্যায় আমি একটা পার্টি দিচ্ছি, তোমাকে আসতেই হবে, কোনো অজুহাত চলবে না। শিওর, আইল বি দেয়ার। থ্যাংক ইউ। নিধি, কি খবর দোস্ত? বিখ্যাত হওয়ার পর বন্ধুদের ভুলেই গেলি। তুই ভুলতে চাইলেও কি আমরা তোকে ভুলতে দেব? হ্যাঁ, আরে কান্না, ঋষি আমার বাঘের বাচ্চা। তুই এখানে? সারপ্রাইজ। হাই ঋষি, খুব ভালো লাগছে তোকে দেখে। হাই হাই দোস্ত। হাই। হ্যালো। হাই দোস্ত। কেমন আছিস ঋষি? আরে গীতা, এখনো ডায়েটে আছিস? তুই এখনো বদলাসনি ঋষি। হাই ঋষি। স্যার, হাই।
আপনি এখানে কিভাবে আসলেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঋষি, সব কাজ ফেলে চলে এলাম। থ্যাঙ্কস নিধি, এই সারপ্রাইজ প্ল্যানটা আসলে হ্যাঁ ঋষি, আসলে আজকে আমার বার্থডে পার্টি না, তোমার জন্য সারপ্রাইজ পার্টি। থ্যাঙ্কস নিধি। ঋষি, প্রফেসর থাকাকালীন আমি অনেক অনেক ব্যাচ দেখেছি। কিছু কিছু ব্যাচ অনেক সময় স্পেশাল হয়, কিন্তু তোমার জন্য এই ব্যাচটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। থ্যাংক ইউ স্যার। ইয়া, অ্যান্ড থ্যাংক ইউ অল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোদের দেখলেই পুরনো অনেক স্মৃতি আমার মনে পড়ে যায়। কিভাবে যেন শুরু হয়েছিল। আরে মামা, তোর প্রথম বাইকের কথা মনে আছে? টুকুর টুকুর টুকুর। এই চাবিটা বাবাকে দিয়ে আয়। মামা, বন্ধু তার বন্ধুর প্রেম ঘটিত সমস্যায় জড়াতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন বন্ধুর বাবার সাথেই ঝামেলা, তখন আমি আর ওখানে নাই যাই। তুই গিয়ে চাবিটা দিয়ে আয়। ধর এটা। ইডিয়েট, আপনার কোনো আক্কেল আছে? কার কাছে ওকে পাঠাবেন? রেজিস্টারের সাথে কথা বলে সব ঠিক করে রেখেছিলাম, এই বোকাটা সব নষ্ট করে। স্যার, রুলস অনুযায়ী। চুপ করুন। কিসের নিয়ম? এই অকর্মাকে এখনো কেন কোম্পানিতে রেখে দিয়েছেন? বলেছি না বের করে দিতে। আপনার বাবা ওনাকে পছন্দ করেন স্যার। এমন বোকার মতো দাঁড়িয়ে আছেন কেন? গেট আউট। সরি স্যার। ওই ইডিয়েটটাকে? কাকে ইডিয়েট বললেন? উনি তো আমাদের ছোট বস, রাহুল স্যার। সত্যনারায়ণ স্যারকে দেবেন। ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলের দিকে তাকা, বলের দিকে। কি করার প্ল্যান করছিস রে? আমার যা করা উচিত তাই করব। সে জানতেও পারবে না কেন এসব হচ্ছে। ধর এটা। আউট। এই কে রে তুই? কিরে ইডিয়েট, বড়দের সম্মান দিতে জানিস না? এই আমার গায়ে হাত তুললি? এটা ওর আর আমার মধ্যকার প্রবলেম। তোরা হচ্ছিস না, যা। ক্যাপ পরেছে, যাও। সত্যি সে আউট হলো। গার্ড ইউজ করিসনি? না, গার্ডটা পরা উচিত ছিল। আচ্ছা বলুন তো, কেন আমাদের মারছেন? কলেজে সবার সামনে প্রিন্সিপালের সাথে জোরে কথা বলেছিলি কেন? হ্যাঁ, বড়দের কিভাবে সম্মান দিতে হয় জানিস না? কিসের কলেজ? কোন প্রিন্সিপাল বস? আপনি হয়তো কোনো ভুল করছেন। তুই অমিত না? হ্যাঁ, অমিত আবার কে? আমি রাহুল। মজা করিস না, তুই অমিত। কসম বলছি আমি রাহুল। এই কান্না। হ্যাঁ বল। ও বলছে ও নাকি রাহুল, অমিত না। আমারও অনেকক্ষণ ধরে এই সন্দেহই হচ্ছিল, ওটা ফর্সা আর এটা কালো। আরে ডাউট হলে তুই আমাকে বললি না কেন? তুই তো খুব রেগেছিলি, তাই আর তোকে থামাইনি। ভালোই মার মেরেছি। একটু আগে বলতেন বস। আমার বলতে লজ্জা লাগে। আরে ওই বাড়ি গিয়ে বরফ লাগা। ওকে স্যার। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তুই তো তোর বাবার সাথে কথাই বলিস না, তাহলে তোর বাবাকে অপমান করায় কেন তুই কারো হাড় ভাঙবি? বাবা আর আমার মধ্যে মতের অমিল আছে, তাই বলে কেউ অসম্মান করলে চুপ করে থাকবো? পিটিয়ে ভর্তা করব। বাপরে, তোর বাবা এসেছে, আমি যাই। দাঁড়া, উপরে আসতে 1 ঘন্টা লাগবে। কি 2টো ফ্লোর বেয়ে উঠতে 1 ঘন্টা? আজ নিচে তাকা একবার, দেখতে থাক। বাইরে থেকে এখন লোকজনের ভিড় লেগে যাবে।
তাই তো দেখছি। এখন তারা সবাই বাবাকে ঘিরে পার্কের বেঞ্চে বসবে। আরে দোস্ত, তুই দেখি ম্যাচ না দেখে খুব সুন্দর কমেন্ট্রি দিচ্ছিস। এসব ডেইলি রুটিন। হ্যাঁ, এখন দেখ, এখনই একজন পাগল আসবে তার খোঁজে। পাগল? হ্যাঁ, এসেছে। সে কি পকেটে হাত দিয়েছে? দিয়েছে। টাকা বের করেছে? টাকা দেওয়াও শেষ। কিভাবে প্রতি মাসে ঋণের সুদ দিতে হয় তা সে জানে না, কিন্তু দানের ব্যাপারে আপোষ করে না। কিন্তু বন্ধু, তোর বাবা তো ভালোই ফলোয়ার জুটিয়েছে রে। উনি কুকাটপালি গান্ধী। এখন দেখবি সবাইকে নিয়ে হাসতে থাকবেন। হ্যাঁ, সবাই 500 টাকার নোটের ছবিটার মতোই হাসছে। কিভাবে? আজ এত কিছু ঘটে যাওয়ার পরও তিনি কিভাবে এত হাসি খুশি থাকেন, যেন কিছুই হয়নি। এজন্যই তিনি আমার রোল মডেল। কোন দিক দিয়ে? কিভাবে বাঁচতে হয় সেটা তার থেকে শিখছি। থ্যাঙ্কস গড। তোর এমটেক করার প্ল্যান বাবাকে গিয়ে বলবি? এটা আমাদের জন্য প্ল্যান, কিন্তু তার জন্য শখ। ও তোমায় এটা দিতে বলেছে। কি এটা? কি এটা? এটা ভাইজ্যাক আইআইটির এমটেক অ্যাডমিশনের ফর্ম। মা, বিটেকের পর তার সিভিলের প্রস্তুতি নেওয়ার কথা না? আমার তো আশা ছিল না, ওনার ছিল। যে নিজে কালেক্টরই হতে পারেনি সে কিভাবে সিভিলে যেতে বলে? এমটেকের পরও কি করবে? ইউএসএ চলে যাব। তারপর? অ্যাটলিস্ট চাকরের মতো অন্যের অধীনে চাকরি করতে হবে না। প্রত্যেকের নিজের জীবন আছে, আমি যা চাই তাই করব। নাম, যশ, টাকা, আমি সফল হতে চাই। মা, সাকসেস মানে কি যে কোনো কাজ করে অনেক উপার্জন করা? আমিও যদি ওনার মতো ভাবি না, তাহলে সারা জীবন ওনার মতোই বাঁচতে হবে। সব হারিয়ে মুচকি হেসে জীবন কাটাতে আমি পারবো না। কেন এসব বললি? দেখলি তো খাবার ছেড়ে উঠে গেল। সত্যের মুখোমুখি হলে কেউ যদি খেতে না পারে, তাহলে পৃথিবীর কারোরই খাওয়ার প্রয়োজন নেই। বাবার দিকে তাকালে আমি হেরে যাওয়ার ভয় পাই। মা, তোদের দুজনকে নিয়ে আমি আর পারছি না। সব যন্ত্রণা সহ্য করতে হয়, আর সহ্য করতে পারবো না। তুমি এসব বললে আমার কি হবে? বসো। তুমি না করলে আমি ভাইজাকে যাব না। এই, ছেলেবেলায় ব্যথা লাগবে না বলে মা কান ফুরিয়ে দিয়েছিলেন। মিষ্টি মিথ্যে দিয়ে আর লুকাতে হবে না। এখন বল, তুই শহরে কবে যাচ্ছিস? 2 দিনের মধ্যেই। ওয়েলকাম টু আইআইটি। ভূগোল বলে যে পুরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু সত্যিটা হলো পুরো পৃথিবী ঘোরে সাফল্যের পেছনে। আমার পেছনের দেয়ালটা দেখুন তো একবার। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত 50,000 শিক্ষার্থী পাশ করেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 7 জনের ছবি দেয়ালে টাঙানো রয়েছে, কারণ তারা সফলতা অর্জন করেছেন। বহির্বিশ্বের প্রতিযোগিতাটা একবার চিন্তা করুন। আমি ওই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। আপনাদের জায়গায় বসা অবস্থায় সব সময় এই ইনস্টিটিউটের ডিন হবার স্বপ্ন দেখতাম, সেটাই হয়েছে। এই ইনস্টিটিউট আমাকে শিখিয়েছে কিভাবে সফল হতে হয়। এই হলরুমের অধিকাংশ শিক্ষার্থী ব্যর্থতাকে ভয় পায়। সবাই জানি, কথায় আছে, ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম ধাপ। ওয়েল, যদি কারো কিছু বলার থাকে, মঞ্চ উন্মুক্ত, প্লিজ চলে আসুন। হাই স্যার। হাই, আমি ঋষি। এইমাত্র আপনি বললেন না ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। আমি এটা বিশ্বাস করি না। এই উক্তিটা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেজ হিসেবে শুনতে মিষ্টিই লাগে। আপনার কথা মতো পৃথিবী সাকসেসের পেছনে ঘোরে। ওই একই পৃথিবী আপনি একটা ভুল করলেই আপনাকে নিশ্চিহ্ন করার জন্য আপনার পেছনে উঠে পড়ে লাগবে। বিজয়ী হওয়া ছাড়া আমাদের কোনো লক্ষ্য থাকা উচিত না। কিছু মনে না করলে স্যার আপনাকে একটা কথা বলি। আমার মতে আপনিও সাকসেসফুল না। সাকসেসের বাক্যে কখনো ফুল স্টপ বসে না, ওখানে শুধুমাত্র কমা থাকে। আপনি আপনার সাকসেসে ফুল স্টপ টেনেছেন স্যার, তাহলে কিভাবে আপনি সাকসেসফুল? আপনি বললেন কিভাবে সাকসেস হওয়া যায় সেটা এই ইনস্টিটিউট শেখায়। যদি তাই সত্যি হয় তাহলে এই দেয়ালে এত কম ছবি থাকতো না স্যার।
প্রত্যেকের সফলতা অর্জনের নিজস্ব পথ আছে। সাকসেস শুধুমাত্র গন্তব্য নয়, সাকসেস হলো একটা যাত্রা। থ্যাংক ইউ। দারুণ ব্রো, স্পিচটা কিন্তু হেভি ছিল, না হলে তো সবাই সাকসেস নিয়ে লেকচার দিতে থাকতো। এই দেখ ওই ছেলেটা, আমি ওকে দেখেছি। ওয়াটার। হাই, আমি নন্দিনী। হাই, আমি কীর্তি। হ্যালো। সাকসেস নিয়ে কি অসাধারণ স্পিচ। অসাধারণ ছিল। থ্যাংক ইউ। সি ইউ। এক্সকিউজ মি, যোগাযোগ রেখো। হ্যাঁ শিওর। ছেলেটা স্মার্ট, তাই না? হ্যাঁ, গ্লাসগুলো থেকে এক চুমুক পানিও খেলি না যে? ব্যাপারটা পানি নিয়ে না, দেখতে চেয়েছিলাম ট্রিক কাজ করে কিনা। কাজ হয়ে গেছে। হাই। হাই। হাই ঋষি, আমি অজয়, এই ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্টের টপ র্যাঙ্কার। তোমার সাকসেস নিয়ে স্পিচটা দারুণ ছিল, কিন্তু এক্সামে আমার সাথে কম্পিট করতে এসো না, তাহলে তোমার সাকসেসের ডেফিনেশন পাল্টে যেতে পারে। হ্যালো টপ র্যাঙ্কার। হ্যাঁ, যাও গিয়ে পড়াশোনা করো। এত বড় ভার্সিটি, তুই এখানে থাকবি কিভাবে? চিন্তা করো না বাবা, আমি সামলে নেব সবকিছুকে। নিজের গ্রাম আর মাঠের মতো ভেবো না, আর সময় মতো ওষুধ খাবে। ঠিক আছে, আমি আসি। এই রবি, তুইও সময় মতো খাওয়া দাওয়া করিস, আর আমার জন্য ভাবিস না। 2 দিন পর পর আমাকে ফোন করিস বাবা। ঠিক আছে বাবা, যাও। বস, বয়েজ হোস্টেলটা কোন দিকে? সোজা গিয়ে বাম দিকে একটা নোটিশ বোর্ড পাবি, ওখানেই লেখা আছে সবকিছু। ব্যাগগুলো অনেক ভারী, কেউ একটু হেল্প করেন না প্লিজ। এই, এমনিতেই দেরি করে এসেছিস, আবার হেল্প চাচ্ছিস? নিজের বোঝা নিজেকেই টানতে হবে। যা ভাগ। ও বলছে না, কেটে পড়। রামকৃষ্ণ স্যার, দুটো কফি নিয়ে এসো। আমি কফি ছেড়ে দিয়েছি। প্রতিদিন তো কত কাপ খাও? কিছু পার্সোনাল কথা ছিল পূজা। হ্যাঁ, কথা বলেন। কোথায় যাচ্ছ? বসো এখানে। কি পার্সোনাল কথা স্যার? আম সরি পূজা। আপনি কি বলতে চান স্যার? আমার কিছু মনে নেই, আমি এখানে শুধু একটা প্রফেশনাল মিটিং এর জন্য এসেছি, ব্যাস। প্রফেশনাল? হ্যাঁ। বলুন মিস পূজা। স্যার, আসলে আমরা একটা ভিডিও গেমিং কোম্পানি থেকে এসেছি। আমরা আমাদের পাখা মেলতে চাই, যদি আপনি আমাদের সাথে থাকেন তো। আমাকে কনসেপ্ট বোঝান। দাঁড়িয়ে বলছি স্যার। ভিডিও গেম টাইটেল ব্লাড পুল। কি? ব্লাড পুল স্যার। হিরোর নাম হাকুনা মাটাটা। পুরানো খালি শহরে হিরোর ওপর হামলা হয়, ঠিক তার পরের সিন এই দিকে আবার হেলিকপ্টার দিয়ে হিরোর ওপর হামলা। টাক 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 টাক। হিরোকে অ্যাটাক স্যার। হিরো ডাগা ডাগা ডাগা, নিনজা ব্লেড, হা হা হা, রাজুকা বোম ব্লাস্ট, এদিকে বোম ওদিকে গুলি, ধুমধাম ভিশিম ভিশিম ভিশিম। শেষ পর্যন্ত হিরো কতগুলো মারলো সেটাই মূল কনসেপ্ট স্যার। কেমন লাগলো রামকৃষ্ণ? স্যার, গল্পে কোনো বিষয়বস্তু নেই, কনসেপ্টও ক্লিয়ার না। ভিডিও গেমে দিন দিন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে স্যার। মানবতা এখানে কোথায় স্যার? তুমি ঠিক বলেছ। আর বাচ্চাদের কি হবে? নষ্ট হয়ে যাবে স্যার। শুনলেন তো, ভিডিও গেমসের মধ্যে মনুষ্যত্ব ঢালুন। ভিডিও গেমে মনুষ্যত্ব স্যার? কি বলেন স্যার? তাহলে লাভ স্টোরি নিয়ে একটা গেম বানান। ভিডিও গেমে লাভ স্টোরি? এটা আগে কখনো কেউ করেনি স্যার। এখন করো, নতুন কিছু করো। আরেকটা ব্যাপার, হ্যাঁ, ভালোবাসার গল্পে আমি কষ্টের, এই হচ্ছে কনসেপ্ট। এখন গল্প বানাও। রামকৃষ্ণ স্যার, ওদের এখানে থাকার ব্যবস্থা করো। এটা অসম্ভব, আমি এখানে থাকবো না। হ্যাঁ, পূজা 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 পূজা, তুমি চলে গেলে আমার জীবনের কি হবে? আমার মা, আমার বাবা, আমার কাজের তুমি।
থাকবো কোথায় দেখো। কেন আমার বাড়িতে? রবি, কেমন আছো রবি? এই তো ভালো আছি। এসব কি হচ্ছে রবি? আমার মনে হয় ওর স্বার্থের জন্যই ফিরে এসেছে। এসব অফিস না, সব নাটক। এখানে হচ্ছেটা কি? একটা গোপন কথা বলবো? বলো। আমি নিজেও জানি না, কিন্তু সে যেহেতু এসেছে কিছু তো একটা করবেই। সেটাই তো, ও কি করবে? এই প্রথম গণমাধ্যমে কথা বলতে যাচ্ছেন ঋষি কুমার। ঋষি কুমার কেন নিজ দেশে, হঠাৎ কেনই বা অফিস খুলেছেন? দেখা যাক আজকে কোনো উত্তর পাওয়া যায় কিনা। স্যার 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 আপনি নিউ ইয়র্ক ছেড়ে এখানে কেন অফিস খুলেছেন? কোনো স্বল্প খরচের মডেলের জন্য স্যার। আপনি কি বলছেন আমাদের মাতৃভূমিতে ফিরে আসা উচিত? স্যার ৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করতে এসছে, কেউ বিশ্বাসই করে না। আপনারা যা ভাবছেন আসলে তা না। আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, সে রাজি হয়নি, তাই আমি এই গ্রামেই একটা অফিস খুলে ফেলেছি। বন্ধুর জন্য এখানে অফিস খুলে দিয়েছেন? আরে থামো তুমি, স্যার একটু বলবেন আসলে আপনার বন্ধুটা কে? ওই তাঁবুতে যে বসে আছে রবি, ওই আমার বন্ধু। স্যার আপনার মতো মানুষকে সে কেন মানা করলো? আমি কিভাবে জানবো? তাকে গিয়েই জিজ্ঞাসা করেন। ও করেছে স্যার। বলেন আপনি রবি? হ্যাঁ স্যার। ঋষি কুমারের বন্ধু? কেন স্যার, হতে পারে না বুঝি? আপনি নাকি ওনার সাথে আমেরিকা যেতে চাননি? হ্যাঁ স্যার। আপনি না করে দিয়েছেন বলে এখানেই আপনার বন্ধু অফিস খুলেছে, তাই না? তাই নাকি স্যার? আপনি না বললে তো জানতামই না। এত বড় মাপের একজন মানুষ আপনাকে ডাকছে আর আপনি যেতে চাচ্ছেন না? এরকম একজন ব্যক্তি বললে কে না যেতে চাইবে? তাহলে গেলেন না কেন? আসলে এই বাড়ি ঘর ছেড়ে কিভাবে যাব? আরে ভাই, আমেরিকা যেতে গেলে তো আপনাকে ঘর আর বাড়ি ছেড়েই যেতে হবে। যদি আপনি আসা পর্যন্ত জানেন গ্রাম থাকবে না, তখন আপনি কি করবেন? আমি যেতে পারবো না, গ্রাম ছেড়ে যাব না। গ্রাম মানে কি শুধুই দেয়াল আর গাছপালা যে উপড়ে ফেলবে? গ্রাম মানে অনেক জীবন, আর ঘর মানে অনেক স্মৃতি। আমার গ্রাম আমার বাড়ি বলেছেন রবিশঙ্কর। জীবন চলে যাবে তবুও নিজের গ্রামকে ছাড়বে না বলেছেন রবিশঙ্কর। রবিশঙ্করের এই সংগ্রাম কি আদৌ সফল হতে যাচ্ছে? 6 মাস ধরে রবিশঙ্কর প্রতিবাদ করছে বলে জানিয়েছে আমাদের পুরো কাজ না করি রবি তাঁবুর নিচে বসে আছে, আমরাও কাজ ছাড়া এখানে বসে আছি, কিন্তু তাহলে মিডিয়া ওর পিছনে কেন পড়ে আছে? ঘুষ দিয়েছে হয়তো। মুখ বন্ধ রাখ, সেই গ্রামের জন্য কত কিছু করেছে আর তোরা ফালতু কথা বলছিস। শোন, আমাদের বেঁচে থাকার কোনো মানে নেই যদি না আমরা ওর সাথেই না থাকতে পারি। চলো। এরাই কয়েকদিন আগে রবিরে বাইরে করে দিয়েছিল, এখন দেখো ওই রবির সাথে বসে আছে। এই বুড়া মিয়া, বলেছিলাম না ওর সাথে দেখা না করতে, আবার দেখা করেছে তো খুন করে ফেলবো। চলো। এখানে কি করছেন? কিছু না স্যার, গ্রামটা একটু ঘুরে দেখতে আর আপনার সঙ্গে দেখা করতে এলাম। এই রাইস মিল কি চলছে না? ধান না থাকলে রাইস মিল চলবে কিভাবে? আমার একটা ডাউট আছে স্যার, এই ধানের দাম বেশি নাকি চালের দাম? বাজারে এখন চালের দাম একটু বেশি, কিন্তু আমার দৃষ্টিতে ধান বেশি মূল্যবান। সেটা কিভাবে স্যার? ধান না থাকলে চাল আর আসবে কোথা থেকে? আপনি তো এই রাইস মিলের উপর নির্ভরশীল ছিলেন, তাই না স্যার? এটা দিয়ে আপনি আপনার পরিবার চালিয়েছেন, এখানকার আয় দিয়ে আপনি আপনার সন্তানকে শিক্ষিত করেছেন। আর এখন বন্ধ হয়েছে বলে ভালোবাসা কমে গেল? তা কেন মরবে? তাহলে ওর প্রতি ভালোবাসা কমলো কেন? কারণ ওকে আর আপনার ভালো লাগে না, কারণ
ওর ভুলের কারণে আপনি ওকে একঘরে করেছিলেন, আর তার ভুলের ফলাফল আমি, স্যার। আপনি মাত্র বললেন ধান ছাড়া চাল হয় না, তাকে ছাড়া আমি অস্তিত্বহীন। সারা বিশ্ব দেখার আগে সে আমার সফলতা দেখতে পেয়েছে, স্যার। সেদিন সে আমার দোষ নিজের ঘাড়ে নিয়েছিল, আর তার জীবন আমাকে দিয়েছিল, স্যার। এ কারণে সে তার বাবাকে হারিয়েছে, আপনার বিশ্বাসকে হারিয়েছে, আর আজ হারালো সেই মেয়েকে যাকে সে ভালোবাসত। কিন্তু আজ পর্যন্ত সে কাউকে বলেনি যে কি হয়েছিল। সে এরকমই, স্যার, যে তার বন্ধুকে এতটা বিশ্বাস করে, সে তার প্রেমিকাকে কতটা ভালোবাসে ভাবুন। তার মতো কাউকে পাওয়া আমার জীবনের সৌভাগ্য, স্যার। কিন্তু জানি না আপনার সে ভাগ্য আছে কিনা। আসি, স্যার। না পল্লবী, আমাকে আর কখনো ফোন দিও না। একটু মন্দিরের দিকে তাকাও। এসব কি পল্লবী? বন্ধ করো এসব, প্লিজ। চলে যাও। বাবা মেনে নিয়েছে রবি। ঋষি গিয়ে বাবার সাথে কথা বলেছে রবি। পূজা, পূজা, কে? পূজা, আমি সেদিন বলেছিলাম না ঋষি কিছু একটা করবে, সে এটা করেছে। ভেবেছিলাম পল্লবীকে আর পাবো না, সে তাকেও আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এটাই ঋষি পূজা, সে এমনই। তাকে আরেকবার বিশ্বাস করো পূজা, তুমি বুঝতে পারবে। যদি অতীতকে ধরে রেখে ভাবতে থাকো তাহলে সবকিছু ভুলই মনে হবে পূজা। আমার মনে হয় ওকে একবার সুযোগ দেওয়া উচিত পূজা। হ্যাঁ, কিছু না বলেই চলে গেল। ভগবান, আমার কনসেপ্টের হ্যাপি এন্ডিং হয়ে গেল। ಬಲಸೆ ಬಿಡಿಸಿ ಬಲಪೆ ಬಿರಿಸೆ ಎದಲೋ সুপুরাজ আবার লোকজন নিয়ে আসছে আর আমি তার শেষ করে দেব। আরে কি দেখছো তোমরা? চলো ওঠো। পাশের গানা স্যার, দুই গ্রামের মানুষ সবসময় সেচের পানির জন্য মারামারি করে। টিকে থাকার জন্য আমরা নিজেরা অনেক লড়াই করেছি, আর এখন কেউ আমাদের জীবন ধ্বংস করতে এসেছে? আমরা এতদিন অসহায়ের মতো চুপ ছিলাম, আর তুমি একাই তাদের বিরুদ্ধে লড়ে গেছো। তুমি রাজি থাকলে তোমার পাশে থেকে লড়তে চাই। এখন থেকে এই আন্দোলন আমাদের সবার। আমাদের সবার, আমাদের সবার, আমাদের সবার। এই প্রতিবাদ শুধু একটি গ্রামে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন পুরো গ্রামবাসী এক হয়ে যাওয়াতে এই অঞ্চলে রবি শঙ্করের প্রতি সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন সরকার কার পক্ষ নিবে, জনতার নাকি বিবেক মিত্তালের? স্যার, মুখ্যমন্ত্রী মূর্তি সাহেবের কল এসেছে। বলুন স্যার। রামাভারমের ব্যাপারটা দিন দিন সিরিয়াস হয়ে যাচ্ছে। হাত ফসকে যাওয়ার আগেই পুরো বিষয়টা সামলে নাও, তা না হলে পুরো প্রজেক্ট হারাতে হবে।
তো বলে যান। হাই ঋষি। ওয়েলকাম মিস্টার বিবেক, প্লিজ। ভালোই খেলেছো ঋষি, এমনটা ভাবিনি। এই আইডিয়া আপনারই দেয়া মিস্টার বিবেক। আপনারা নাকি এখান থেকে পুরো পৃথিবী সরিয়ে দিয়েছেন। তাকিয়ে দেখুন, পুরো পৃথিবী আমি এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি এই 1টা গ্রাম দিয়ে দিলাম। সম্ভব না, সংখ্যাটা বেড়ে গিয়েছে। 41। কে? তাঁবুর দিকে তাকান না। যেদিন আপনি বলেছিলেন সেদিন সে একা তাঁবুর নিচে বসেছিল, আর এখন দেখুন কত মানুষ বসে আছে তার পেছনে। এখন আমি তাদের সবার জন্য চাইছি 41টি গ্রাম। ছেড়ে দিন। অসম্ভব, পারবো না। এসি রুমে বসে আপনি একবার অসম্ভব বলেছিলেন, আর এখন আপনি গাছতলায়। আবার যদি অসম্ভব বলেন, তাহলে ভাবুন আপনি কোথায় গিয়ে বসবেন। আজ পর্যন্ত আমি শুধু এই হারার ভয়ে জিততে চেয়েছি। প্রথমবারের মতো আমি ভালোবাসা নিয়ে বিজয়ের স্বাদ পাচ্ছি। থ্যাংক ইউ মিস্টার বিবেক, আপনি আমার ভয়কে ভালোবাসায় বদলে দিয়েছেন। দেখা হয়ে ভালো লাগলো ঋষি। স্যার স্যার, আপনি কি মিস্টার ঋষি কুমারের সাথে 600 কোটি টাকা চুক্তির ব্যাপারে কথা বলতে এসেছেন, নাকি গ্রামের সমস্যার ব্যাপারে কথা বলতে এসেছেন? স্যার 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 প্লিজ। স্যার স্যার এই, স্যার স্যার আসছে, ব্রেকিং নিউজের জন্য তৈরি হন। স্যার প্লিজ। স্যার 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 প্লিজ। আমাকে মাফ করে দিন, আমি এটাকে এত দূর টানতে চাইনি। আপনাদের আর আমাদের মাঝে অনেকেই আসবে, আর আমরা বিশ্বাস করতেই থাকবো। উনি আমাদের দোষ দিয়ে দিল। আমি প্রতি একরের মূল্য কত বলেছিলাম? 1,25,000 টাকা। আমরা 4 লক্ষ টাকা দেব। আপনারা জমির বদলে জমি পাবেন, বাড়ির বদলে বাড়ি, আর প্রজেক্ট শুরু হওয়ার পর সবার একটা করে চাকরি। এ তো দেখে স্যুট বুট পরা শকুন। ঠিক আছে না এমপি সাহেব? আপনি যা বলেছেন তাই হবে। এটাই বেস্ট চুক্তি, তোমার জন্য, আমার জন্য। ভেবে আমাকে জানাবে। শেষ পর্যন্ত আমরা জিতেই গেলাম। 4 লক্ষ টাকা আর জমির বদলে জমি, সব বাড়িতে চাকরি। এর থেকে বেশি আর কি চাই? আমাদের এটা নিয়েই ভয় ছিল যে উনি কিছুই দিবে না, কিন্তু এখন তিনি চাওয়ার থেকেও বেশি দিচ্ছে। হ্যাঁ ভাই, আমরা জিতে গেছি। কি জিতেছি আমরা? হ্যাঁ, তার 4 লাখ টাকার বিনিময়ে আপনারা সবাই জমি দিয়ে দিচ্ছেন, আর 6 লাখ টাকা দিলে কি আপনারা আপনাদের জীবন দিয়ে দিবেন? এই, আমরা আমাদের মা বাবাকে এই ভূমিতে দাফন করেছি। এই জমি আমরা কিভাবে বিক্রি করি? সবার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ আপনারা তাদের কথায় রাজি হবেন না। কেন বললি? আমরা আমাদের বাবা মায়ের এই জমিতেই খবর করেছি। তোর বাবা তো তোর জন্যই মরেছে। আরে এই, আমার বাবাকে নিয়ে আর একটা কথা বললে কি করবি রে? কি করবি বল বল। কি করবি বল? কি রে বল? মেয়ের জামাই, যদি হাত লাগাস খুন করে ফেলবো। আমরা এখানে এজন্যই এসেছি। আমরা এক হতে এসেছি, আর সে এমন ব্যবহার করছে। তুমি আমাদের সিদ্ধান্ত না, আর কে? আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। এই, তোমরা যদি ভিক্ষা করতে চাও তাহলে এখানেই বসে থাকো, আর যদি ভালো জীবন চাও তা আমার সাথে আসো।
এই যাবেন না আপনারা, প্লিজ দয়া করে যাবেন না। কত দিয়েছে সে? আচ্ছা, সে কত টাকা দিয়েছে আপনাকে? 1 সপ্তাহ আগেও আমি আপনার চোখে আগুন দেখেছি, এখন সেটা নেই। কত টাকা নিয়েছেন? ওর সাথে কেন কথা বলছি আমরা? চলো। কি খেলেছেন স্যার? এক রাতেই গ্রামের অর্ধেক লোক তাঁবু ছেড়ে চলে গেছে, আর অর্ধেক বাকি আছে। তারাও 2 দিন পর চলে যাবে স্যার। কিন্তু আমার মনে হয় রবি পিছনে সরবে না। ওখানে আমার ভয় হচ্ছে স্যার। আমি যখন সেখানে গেলাম, আমার দিকে সে যেভাবে তাকিয়েছিল সেটা আমার মোটেই ভালো লাগেনি। তাছাড়া 2 গ্রামের মারামারির মধ্যে কোনো একজনের মরা উচিত। যেহেতু বলছি ও জীবন দেবে, তাহলে সেটাই হতে দাও। হয়ে যাবে স্যার। এই রবি, 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 এই রবি! রবি, 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 রবি! এই রবি, রবি!
আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। এই এই আমি আছি তোর সাথে। জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট। আমাদের গ্রামবাসীদের মারতে চাস? এখন অবস্থা একটু ভালো, কিন্তু রক্তক্ষরণ হওয়ায় ঠিক হতে একটু সময় লাগবে। আরো কিছুদিন ওনাকে অবজারভেশনে রাখবো। গতকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলমান আন্দোলন হঠাৎ সহিংসতায় রূপ নিয়েছে। ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান বিবেক মিত্তাল এই অঞ্চল পরিদর্শনের পরপরই এসব ঘটনা ঘটতে শুরু করেছে। বিবেক মিত্তাল কি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, নাকি সহিংসতার পেছনে তার হাত আছে এমন অভিযোগের পরেও তিনি চুপ করে থাকবেন? আমাদের দেশের মিডিয়া আর জনগণের অভ্যাস হয়ে গেছে সবকিছুর জন্য কর্পোরেটদের দোষ দেয়া। এই প্রজেক্টটি সারা বিশ্বের সামনে ভারতকে তুলে ধরবে। এ সম্পর্কে জানার পর আমেরিকা থেকে একজন আসেন আর এই কাজে শেয়ার চান, আর তিনি হচ্ছেন ঋষি কুমার, অরিজিন গ্রুপের সিইও। আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। সে তৎক্ষণাৎ একই গ্রামে একটি অফিস খুলে বসে আর সব মনোযোগ তার দিকে টেনে নেয়। সে বিদেশ থেকে দেশে আসার 6 মাস পূর্বে তার বিশ্বস্ত এক বন্ধুকে তাঁবুতে বসায়। সে যে কোনো ভাবে এই প্রজেক্টে হাত করতে চাচ্ছিল। পরে সে 2 গ্রামের মধ্যে একটি মারামারি বাঁধায় আর তার নিজের বন্ধুকে বলির পাঁঠা বানায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, বছরে যখন 1000 কোটি টাকা আয় করা শুরু করলে তখন কি তোমার বন্ধুর কথা একটুও মনে পড়েনি মিস্টার ঋষি কুমার? তো এই ষড়যন্ত্রের পিছে আছে ঋষি কুমার। যদি আপনারা মনে করেন যে আজকের লড়াই প্রজেক্টের জন্য হচ্ছে, আমি প্রজেক্টটা উঠিয়ে নিতে রাজি আছি। এই নিচে নাম তুই। এই বিদেশ থেকে এসে কেন তুই আমাদের জীবন নিয়ে খেলছিস? আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম। কেমন মানুষ তুমি? চলে যাও এখান থেকে, চলে যাও। তোমার জন্য নিজেদের মধ্যে লড়াই করেছি, চলে যাও। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো ঋষি, কিন্তু না। তুমি একবার রবির জীবনে এসেছো, ওর পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। আবার ফিরে এলে দেখো কি অবস্থা। টিভি রিপোর্টারদের প্রশ্নের কথা বাদ দাও, আমি প্রশ্ন করছি, এত বছরে কখনো রবির কথা মনে পড়েনি তোমার? আমি এখনো তোমাকে বুঝি না ঋষি। কি বলবো বুঝতে পারছি না। ও কি আজ তোমার জন্য বেঁচে আছে ঋষি, নাকি তোমার জন্যই আজই হাসপাতালে? যদি এত দূর ওর ভালোর জন্য এসে থাকো তাহলে প্লিজ চলে যাও। ঋষি কুমার আমেরিকা ফিরে যাচ্ছে। এতে প্রমাণ হলো যে বিবেক মিত্তালের বলা কথাগুলো সব সত্যি ছিল।
ঋষি, কি হয়েছে বাবা? আগামীকাল আমেরিকা ফিরে যাচ্ছে মা। আর তোর কাজ? সেটা আর হবে না। আমি কখনো ভাবিনি আমার ছেলেকে এভাবে হাঁটতে দেখব। তুই সবসময় তোর বাবাকে হাঁটতেই দেখেছিস না ঋষি? তুই যদি চলে যাস তাহলে তুইও কি হেরে যাবি না? তুই ভাবতি একটা মানুষ কিভাবে হেরে গিয়েও হাসতে পারে, কিন্তু আমার চোখে তোর বাবা সব সময় জিতেছে। জানিস তোর বাবা তোকে আইএস কেন বানাতে চেয়েছিল? তিনি সিভিল টপ করেছিল ঋষি। যদি তিনি একটা ইন্টারভিউ দিতেন তো কালেক্টর হতেন, কিন্তু সে সবসময় মানুষের সেবা করতে চাইতো। সে কৃষাণদের আন্দোলনে সামিল হয়ে গেছে আর তাদের সাথেই চলে গেছে। আন্দোলনে হওয়া লড়াইয়ের পরে পুলিশ তোর বাবার বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। কোর্টে মেমো জারি হয়েছে যে উনি কোনো সরকারি চাকরি পাবে না। আমাদের দেখাশোনার জন্য যার কালেক্টর হওয়ার কথা ছিল সে কেরানি হয়ে গেল। তারপরেও তার মুখ থেকে হাসি যায়নি। যদি সে জীবিত থাকতো তো তার হাসি গায়েব হয়ে যেত, কারণ সে চাইতো না যে তুই শুধু একলা জিতিস। সে চাইতো তুই তাদের সাথে চলিস এবং তাদেরকে নিয়ে জিতিস। যদি তুই আজকে চলে যাস ওখানে থাকা সব লোক হেরে যাবে। যা ঋষি, যা আর জিতে দেখা ওদের। আমি আমার ছেলেকে ভালো মতো জানি, আর আমি এও জানি ও হেরে গিয়ে কখনো পালাতে চাই। আমার চোখে আমার স্বামী কখনো হারেনি, আর না আমার ছেলে কখনো হারবে। রামকৃষ্ণ স্যার, আমেরিকায় ফোন দিয়ে বলো যে আমার ফিরে যেতে আরো সময় লাগবে। এখনো আমার অনেক কাজ শেষ করা বাকি আছে। ও আবার ফিরে এসেছে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও ওকে বের করে দাও। তোমাদেরকে আমি আবারও বলছি, ও তোমাদের জীবন ধ্বংস করতে এসেছে। যাও। ওই কি সফটওয়্যার বানায় তাহলে? আজ থেকে এই গ্রাম আমার, আর এর সমস্যাও আমার। হা করে কি দেখছো? সবই তো শুনেছো তোমরা। চলো।
গ্রাম যেহেতু আমার, সমস্যাটাও আমার। গ্রামবাসীরা বিশ্বাস করলেও সে কিছুই করতে পারতো না, কারণ তাদের সব বিশ্বাস আর সব আশা দুটোই আমি শেষ করে দিয়েছি। এখনও আর কি করবে? ছেড়ে দাও, চলে যাবে। জানি না কখন খাইছো, খায়া নাও বাবা। দাদু, আপনি কি করছেন? কাজ করতাছি বাবা। কিন্তু সবাই তো কাজটা ছেড়ে দিয়েছে। আমিও যদি ছাইরা দেই তাইলে কি খাইবা বাবা? তুমি খাওন খাইতে চাইলে তোমার তো খাওন বানাইতে হইব, তাই না? যাই হোক, তারা আশা হারাইছে বইলা তারা ছাইরা যায় নাই, তারা ক্লান্ত হয়ে ছাড়ছে। তারা যদি আবার এই জমিনে পা রাখে তাইলে জমিন তা করে কাছে টাইনা নিব। কিন্তু কেউ যদি জমি কেড়ে নিতে আসে? কে এমন আছে যে আমার জমিন কাইরা নিব? তারে আইতে দাও, এইটা আমার জমিন। যতদিন এইটা আমার জমিন আছে ততদিন কেউ এখানে হাত লাগাইতে পারবো না। আমি এই ভূমিতেই জন্মাইছি আর এইখানেই মরুম। কেউ যদি আমার এই জমিন ছিনায়া নিতে আসে আমি দাঁড়াইয়া তামাশা দেখবো না। হ্যাঁ দাদু, আমাকে চাষ শেখাবেন? আমি তো তোমারে কইছি বাবা, তুমি যদি এই জমিনে পা রাখো তাইলে এই জমিন তোমারে আপন কইরা নিব। আসো। భల్డుమంటూ నింగి ఒళ్ళు విరిగెను కట్టి పరకతోన జడారి కళ్ళు తెరుచుకున్న వేళన చినుకు పూలవాన సముద్రమెంత దాహమేస్తే వెతికెను ఊట బావినే శిరస్సు వంచి శిఖర మంచు ముద్దిడె మట్టి నేలనే పదర పదర పదరా నీ అడుగుకి పదును పెట్టి పదరా ఈ అడవిని చదును చెయ్యి మరి వెతుకుతున్న సిరి దొరుకుతుంది కదరా. పదర పదర పదరా ఇప్పుడమిని అడిగి చూడు పదరా. ఈ గెలుపను మలుపు ఎక్కడను ప్రశ్నలన్నిటికీ సమాధానమిదిరా. కథ ఇదిరా నీ మొదలిదిరా ఈ పదమున మొదటడుగేరా నీ తరమిదిరా అని తరమిదిరా అని చాటేరా. పదర పదర పదరా నీ అడుగుకి పదును పెట్టి పదరా ఈ అడవిని చదును చెయ్యి మరి వెతుకుతున్న సిరి దొరుకుతుంది కదరా. పదర పదర పదరా ఇప్పుడమిని అడిగి చూడు పదరా. ఈ గెలుపను మలుపు ఎక్కడను ప్రశ్నలన్నిటికీ సమాధానమిదిరా. ఓ భల్డు మండు నింగి ఒళ్ళు విరిగెను గట్టి పరకతోన ఎడారి కళ్ళు తెరుచుకున్న వేళన చినుకు పూలవాన సముద్రమెంత దాహమేస్తే వెతికెను ఊట బావినే
శిరస్సు వంచి శిఖర మంచు ముద్దిడ మట్టి నేలనే আরে শুনো, তোমরা খুবই ভাগ্যবান। যেসব জমি বড় জোর 1 বা 1.5 লাখ টাকা হবে, আমি অনেক কষ্টে 4 লাখ দেওয়ার ব্যবস্থা করেছি। এখন অগ্রিম 1.5 লাখ টাকার চেক দেব আর তোমাদের সব পাসবুক নিয়ে নেব। এই প্রজেক্ট শেষ হবার পর তোমাদের বাকি টাকা পরিশোধ করা হবে। এবার আসবে রাজু। কি ও আবার এসেছে? ধন্যবাদ। আপনারা যদি এখানে সই করে পাসবুক দিয়ে দেন তো জমি আজীবনের জন্য হারিয়ে ফেলবেন। আপনারা তাদের কথা শুনেছেন, এখন আমাদের কথা শুনুন। জমি 2 বছরের জন্য লিজ দেব। 2 বছরের জন্য জমি লিজ নিয়ে কি করবেন? আমাদের পথে বসাবেন নাকি? প্রতি একরের জন্য 5 লাখ দেব। পাসবুক আর ডকুমেন্ট আপনাদের কাছেই থাকবে, কিন্তু শুধুমাত্র একটাই কন্ডিশন, আপনাদের সবার একটা সই লাগবে। দেখেছো, আবার কোনো কাহিনী করছে। তোমার সাইন কেন চাই? সবাইকে নিজের জমি নিজেই চাষ করতে হবে, আর এটাই আমার একমাত্র কন্ডিশন। সরকারি নিয়ম অনুযায়ী আমরা 2 লাখ নগদ দিব আর বাকি 3 লাখ টাকার চেক দিব। যারা সাইন করতে চান এদিকে চলে আসুন আর বাকিরা ওদিকে দাঁড়ান। আরে আরে আরে, তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? তোরাও কি আমাদের মতো হয়ে গেলি? আরে গণতন্ত্র বলে কিছু নেই নাকি? গণতন্ত্র আজ কোথায়? তুমি কি তাদের আশা নিয়ে খেলছো? হ্যাঁ, আমি খেলছি। ও তাদের আশাকে হত্যা করার জন্য খেলছে, আর আমি জয়ী করার জন্য খেলছি। আপনার রাইস মিল রেডি করুন স্যার, সামনে অনেক কাজ। కదిలే ఈ కాలం తన రగిలే వేదనకి బదులల్లే విసిరిన ఆశల బాణం నువ్వేరా. పగిలే ఇలా హృదయం తన ఎదలో రోదనకి వరమల్లే దొరికిన ఆఖరి సాయం నువ్వేరా. కడురెప్పలలో తడి ఎందుకని తననడిగే వాడేలే, విలపించేటి ఈ భూమి ఒడి చిగురించేరా. పదర 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 ఇహలమును భుజము కెత్తి పదర, ఈ నేలను ఎదకు హత్తుకొని మొలకలెత్తమని పిలుపునిచ్చి పదర. పదర 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 ఈ వెలుగను పలుగు దించి పదర, పగుళ్లతో పనికి రానిదను బ్రతుకు భూములిక మెతుకులిచ్చు కదరా. স্যার, 1 একরের জন্য আমরা 5 লাখ চাই না, শুধু কৃষিকাজে আমাদের একটু সাহায্য করুন স্যার। রামকৃষ্ণ, বুঝে গেছি স্যার। বাস স্টপের ওই বৃদ্ধা মহিলা বেহুশ হয়ে গেছে, মনে হয় না আর বাঁচবে। এই সরো দেখি। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাননি কেন? ছেলে না আসলে কোথাও যাবে না বলছে, রওনা হয়েছে, চলে আসবে। কত করে বললাম যে সাথে চলো, কিন্তু না, তুমি গ্রামেই পড়ে থাকবে। এখন দেখো, তুই এসে গেছিস, এখন ঠিক হয়ে যাব বাবা। বাজে কথা বন্ধ করো, সকালের বাসা চলে যাবো। আমার সমস্যাটা কি? অসুস্থ মানুষটাকে কিভাবে নিয়ে যাবে? এই, তুমি জানো না তোমার মা কেন গ্রাম ছাড়তে চায় না? আরে তুমি তো চলে গিয়েছিলে তখন, এখন এখানে সব ঠিক আছে, তাহলে এখন তুমি চলে আসছো না কেন? চুপ করুন সবাই। কিসের জীবন? বাঁচার জন্য এখানে কি আছে? 5 বছর পর মাত্র ফসল চাষ শুরু হয়েছে, তাতেই সবাই খুশি। মাত্র বীজ লাগিয়েছেন,
আর চারাও হয়েছে, কদিন পর ফসলও পেয়ে যাবেন। কিন্তু তারপর কেন বুঝতে পারছেন না? আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। হ্যালো স্যার, আপনাকে টিভিতে দেখেছিলাম, আপনি এখানে কিছু করতে চান, কিন্তু স্যার কিছুই হবে না। এই কি বলছো তুমি? বলতে দিন তাকে। হ্যাঁ স্যার, শ্রীনিবাস, বিএসসি এগ্রিকালচার গোল্ড মেডেলিস্ট। চাষবাস আমার রক্তে স্যার। আমার বাবা চাষবাসের জন্য পাগল ছিলেন, তিনি এর উপর নির্ভর ছিলেন। শেষে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। ফসলে কীটনাশক একদমই কাজ করুক আর না করুক, মানুষের উপর খুব কাজ করে। অনেক কৃষক এভাবে মারা গেছে। যে ক্যামেরা এই গ্রামে কোনোদিন তাকায়নি, আপনি আসা মাত্রই সব দৌড়ে এসেছে। দুনিয়ায় আসলে কৃষকদের কোনো মূল্য নেই স্যার। কৃষকের জীবনের কোনো মূল্য নেই, তাদের কোনো সম্মান নেই। সমস্যা বিবেক মিত্তাল না স্যার, সে না থাকলে অন্য কেউ আসতো। সমস্যা আমাদের সমাজ স্যার। আর পুঁজিবাদী যুগে দেশের কৃষকরা সমাজে একটা করুণার পাত্র হয়ে গেছে স্যার। কিন্তু স্যার, তাদের সবার আশা আবার কেন জাগাচ্ছেন? তারা সবাই তো আবার আশা করছে। আশা ভেঙে গেলে এরা সবাই সেই কষ্টেই মরে যাবে স্যার। বেঁচে থাকলে আমার মতো অন্য কোথাও গিয়ে বেঁচে থাকতে পারবে। এটাই জীবন স্যার, কখনো বদলাবে না। চলে যান স্যার, প্লিজ। স্যার, ওই বৃদ্ধা মহিলা মারা গেছে স্যার। আমি 70 বছর যাবৎ খেতে কাজ করি, তখন কৃষকরাই রাজা ছিল, আর এখন ওই কৃষকরা শ্রমিক সমানও না। কথায় আছে, মেয়ের কান্না সংসারের জন্য ভালো না, কিন্তু একজন কৃষক কাঁদলে সেই দেশের কেমনে ভালো হয়? একটা সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ঋষি কুমার। কৃষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ঋষি কুমার সংবাদ সম্মেলনে কি বলতে যাচ্ছেন তা শুনতে সবাই আগ্রহী হয়ে আছে। এ কি স্যার, প্রেস মিটিং করার জন্য আপনি আর এর চেয়ে ভালো জায়গা পেলেন না? আপনি মাঠের সামনে কেন করছেন? আচ্ছা, এর কারণ কি স্যার? এটা কি নাটক স্যার? আপনার আর কৃষিকাজের মধ্যে কি সম্পর্ক? নিউ ইয়র্কের ম্যানহাটনের 70 তলায় বসেও আমি এগুলো ভাবতাম, আমার আর কৃষিকাজের কি সম্পর্ক। কিন্তু এই মাটিতে পা ফেলার পরেই আমি বুঝতে পেরেছি পৃথিবীর প্রতিটি মানুষেরই কৃষিকাজের সঙ্গে সম্পর্ক রয়েছে। একজন কোটিপতি মানুষের সকালের নাস্তা জ্যাম পাউরুটি থেকে শুরু করে গরিব মানুষের জাউ ভাত, যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার, তাদের প্রত্যেকেরই কৃষির সাথে সম্পর্ক আছে। আমরা সেই কৃষকের সাথে সম্পর্ক ছাড়াই বেঁচে আছি যারা আমাদের জন্য ফসল ফলাচ্ছেন। কিসের সম্পর্ক স্যার? কৃষক কৃষকের কাজ করছে, আমরা আমাদের। এর অর্থ কি আমরা আর কৃষক এক স্যার? কৃষক আর আমরা টাকার জন্যই তো কাজ করি স্যার। টাকা? আপনারা বেতন না পেলে তখন কি করবেন? জমানো টাকা থেকে খরচ করব। যদি আপনাদের 6 মাস বেতন না দেয় তখন কি হবে? এই চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি খুঁজবো। কৃষকরা যদি তাই ভাবে তখন কি হবে? প্রতি 2 বছর অন্তর আমাদের বেতন বৃদ্ধি না করা হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। কিন্তু কৃষকরা তার ফলানো ফসল থেকে বছরের পর বছর লাভের মুখ না দেখলেও সে তার বপন করা প্রতিটি বীজে সারা জীবন ধরে সফলতার আশা খুঁজতে থাকে। এমন কৃষক আর আমরা কিভাবে এক হতে পারি? কি বলতে চাচ্ছেন? আমরা এখন পোশাক বদলে কৃষিকাজ করা শুরু করব? চাষাবাদ কাপড় বদলানোর মতো এত সহজ ব্যাপার না স্যার। এটা মাটি আর মানুষের এক সুন্দর সম্পর্ক। এটা এমন এক বিজ্ঞান যা বিজ্ঞানীরাও বুঝতে পারে না, শুধু একজন কৃষকই এটা বুঝতে পারে। একজন কৃষক আত্মহত্যা করলেও আমরা পরোয়া করি না। এটা দৈনিক পত্রিকার একটা মামুলি খবরে পরিণত হয়েছে। একজন কৃষকের মৃত্যুতে যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমরা বুঝতেও পারি না। কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাসপাতালের খরচটাও জুটবে না। জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে। জমির দাম বাড়ার সাথে যদি আমরা ভবন নির্মাণ করতে থাকি, বাঁচার জন্য খাবো কি? এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না।
আমাদের নতুন প্রজন্ম জানেই না কৃষিকাজ কি। ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাসের বইয়ের পাতায়। কৃষকেরা এক সময় সাহস নিয়ে বেঁচে থাকত, কিন্তু এখন তারা ভয় নিয়ে বেঁচে থাকছে। সে ফসল ফলাতে ভয় পায় পানির আশঙ্কায়। যদি পানি থাকে ফসল ঘরে তুলতে ভয় পায়, আর যদি ঘরে তোলে তাহলে রক্ষা করতে ভয় পায়। সেই একই ভয় নিয়ে সে নিজের ফসল মহাজনের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে, কিন্তু মহাজনরা 10 গুণ দামে বিক্রি করছে, যার ফলে যে খাদ্য উৎপাদন করছে তার ক্ষতি হচ্ছে। খাদ্যের ভোক্তা সেটা কিন্তু আমরা সবাই। আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন কেন এসব হচ্ছে? কারণ আমরা কৃষকদের সাথে সম্পর্ক ছাড়া বেঁচে আছি। আপনি সরকারের কাছে এসব প্রশ্ন তুলছেন? না, আমাদের সবার কাছে। সরকার আসলে কারা? আমরা না? কৃষকের সুরক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার না, পৃথিবীতে বসবাসকারী সকলের, আমি সহ। এই কারণে সেই কৃষকদের সুরক্ষার জন্য আমি আমার উপার্জনের 90% কৃষকদের জন্য দান করে দিচ্ছি। সিএম স্যার, আশা করি আপনি দেখছেন প্রতিটি গ্রামে একটি করে গুদাম, প্রতিটি মন্ডল হেডকোয়ার্টারের একটি করে কোল্ড স্টোরেজ, সবকিছুর জন্যই একটি প্রজেক্ট তৈরি করেছি। আমরা এটা করতে পারবো। এখন থেকে কৃষকেরা ভয় নয়, সাহস নিয়ে শস্য বিক্রি করবে। ফসল উৎপাদনকারী কৃষকেরা কেন ফসল বিক্রি করতে গিয়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হবে? এটা আমরা কোনো কৃষকদের স্বার্থে করছি না, নিজেরা নিজেদের জন্য করছি। আমি কৃষকদের প্রতি করুণা থেকে এসব করছি না, সম্মান থেকে করছি। কৃষকদের আমাদের করুণার দরকার নেই, তাদের প্রয়োজন সম্মান, আর আমরা তাদের সে সম্মান দিতে বাধ্য। যখন অফিস খুলেছিলেন ভেবেছিলাম আপনি আমেরিকান, কিন্তু এখন আমাদের দৃষ্টিতে আপনি অবশ্যই এ দেশের। কোনো সন্দেহ নেই স্যার, আমি এই দেশেরই মানুষ। আমিও আপনাদের মতোই এই দেশে জন্মগ্রহণ করেছি আর বড় হয়েছি লোকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে সিইও ঋষি কুমার কথা বলেনি, বলেছে কে সত্যনারায়ণের পুত্র, কে ঋষি কুমার। সে আমাকে মনে করিয়ে দিল আমিও কৃষকের সন্তান। আলোড়ন সৃষ্টি করেছেন ঋষি কুমার। কৃষক কল্যাণের জন্য তিনি তার উপার্জনের 90% দান করে দিয়েছেন, যা প্রায় 7,000 কোটি টাকা। নেটিজেনরা ঋষি কুমারের প্রতি সমর্থন জানাচ্ছে। একজন সৎ মানুষেরই শুধু প্রশ্ন তোলার অধিকার রয়েছে, এই কারণে ঋষি কুমার আমাদের প্রতি সরাসরি প্রশ্ন তুলেছেন। আমাদের মতো ছোট বিক্রেতারাও চায় কৃষকরা ভালো থাকুক। কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে। শুধু আমাদের এই কমিউনিটিতেই 2000 ফ্ল্যাট আছে, মানে শুধু কমিউনিটিতেই মাসে 50,000 কেজি চাল আর 60,000 লিটার দুধ লাগে। আর শাক সবজি, লবণ, শস্যদানা এসব জিনিস সুপার মার্কেট থেকে কিনি। প্রতিটা পরিবার এসবের পেছনে মাসে প্রায় 10,000 টাকা খরচ করছে। তো আমরা আমাদের কমিউনিটিতে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা খরচ করছি। এত খরচের পরেও আমরা জানি না আমাদের কেনা পণ্য বিশুদ্ধ না ভেজাল। এভাবে যদি চলে, ঋষি কুমার যেমন বলেছে, আমাদের সম্পদ আমাদের সন্তানদের হাসপাতালের খরচের জন্য যথেষ্ট হবে না। যে পরিমাণ অর্থ আমরা খরচ করি তা দিয়ে আমরা কয়েকটা গ্রাম দত্তক নিয়ে নিতে পারি। আর সরাসরি কৃষকদের কাছ থেকে যদি আমরা এসব কিনি, তাতে আমাদের সম্পদের পাশাপাশি আমরা আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখতে পারবো। ঋষি কুমার যা বলেছেন তা অ্যাবসলিউটলি রাইট। যত দ্রুত সম্ভব আমাদের পাঠ্যক্রমে কৃষি শিক্ষা ক্লাস যোগ করুন এবং আমাদের বাচ্চাদের কৃষি ট্রিপেও নিয়ে যান। সো বেসিক্যালি কৃষি শিক্ষার মাধ্যমে তারা তাদের নিজেদের জীবন বদলে ফেলতে পারবে। উইকেন্ড আসলে আমরা পার্টি করে মজা করি। যদি শুধু ফ্রাইডেতে পার্টি করি আর বাকি দুদিন কৃষি কাজ করি, তো অনেক কিছু শিখতে পারবো। তুমি উইকেন্ড এগ্রিকালচারের কথা বলছো? ইয়েস, ইউ আর রাইট, উইকেন্ড এগ্রিকালচার। చలనం మరిగాదా సంచలనం చినుకల్లే మొదలై ఉప్పెన కాదా ఈ కథనం. మీలో ఈ
జడికి చలనేగే అల జడికి గెలుపల్లే మొదలై చరితగా మారే నీ పయనం నీ ఆశయమే తమ ఆశ అని తమ కోసమని తెలిసా నువ్వు లక్ష్యమని తమ రక్షమని నినదించేరా పదర 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 నిగతముకు కొత్త జననమిదిరా నీ ఎత్తుకు తగిన లోతు ఇది తొలుపు నాది గది తలుపు తెరిచి పదరా పదర పదర పదరా ప్రతొక్కరి కథవు నువ్వు కదరా నివరబడి భవిత కలల బొడి బ్రతుకు సాధ్యపడు సాగుబడికి బడిరా রামকৃষ্ণ স্যার দুটো কফি নিয়ে এসো। ওকে স্যার। সরকার কিছুই না, বরং আমরা নিজেরাই সবকিছু করতে পারি। ঋষিতা প্রমাণ করেছে। ভাবিনি যে 40 বছরের রাজনীতির জীবনে আমি আজকে এই দিনটি দেখব। সে সবাইকেই করেছে অনুপ্রাণিত। স্যার, উনি যা করেছেন সবাই গ্রামের জন্য, কিন্তু এই গ্রামটি থাকবে কিনা? আমি সেটাই বলতে এসেছি। এই গ্রামের মানুষ কোথাও যাবে না, এখানেই থাকবে। এই প্রজেক্ট এই গ্রামে হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। আমি বলেছিলাম না সে কিছু না কিছু করবেই। গ্রেট ওয়ার্ক ঋষি। থ্যাংক ইউ স্যার। ওদের বিশ্বাস ভাঙতে আমার 4 বছর সময় লেগেছিল, আরো মাত্র 4 মাসেই ওদের বিশ্বাস ফিরিয়ে দিল। শুনো, টিভি অন করো। এটা ন্যাশনাল প্রজেক্ট নয়, এটা বিবেক মিত্তালের পার্সোনাল প্রজেক্ট। সে একজন ফিনান্সিয়াল ফ্রড। সে ঋণের হাত থেকে বাঁচতে এই প্রজেক্টকে গ্যারান্টি হিসেবে ব্যবহার করছে, আর এরকম ধোঁকাবাজির মাধ্যমে সে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। ইন্টারন্যাশনাল ব্যাংকের ডিরেক্টর হিসেবে আমার কাছে সকল এভিডেন্স আছে, সেগুলো কোর্টে জমা দিয়েছি। এ ধরনের ফিনান্সিয়াল ফ্রডদের কঠিন শাস্তি হওয়া উচিত, না হলে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক। আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে এসেছি মিস্টার বিবেক, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। দেখা হয়ে ভালো লাগলো স্যার। যাই হোক স্যার, তাদের সামনে হাত মেলানোর কি দরকার? আবার দেখা হবে। আমাদের আর দেখা হবে না। ধন্যবাদ স্যার। এখানে কি করছো? ওনার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলুন। মিস্টার বিবেক, আমরা যেতে পারি? সেদিনই আমার এই একটা গ্রাম ছেড়ে দেওয়া উচিত ছিল। বিবেক মিত্তালকে ইডির হেফাজতে নেওয়া হয়েছে। আদালত 15 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে। আরো আগে আসা উচিত ছিল ঋষি, কিন্তু এভিডেন্স জোগাড় করতে সময় লেগেছে। আমি তোর গল্পে খারাপ অধ্যায় হিসেবে ছিলাম, কিন্তু তোর ফিউচারে ভালো অধ্যায় থাকতে চাই। তোকে সরি বলতে চাই। আই এম সরি ঋষি। আসি তাহলে। খেয়াল রেখো। ওর খেয়াল রেখো। আসি দাদু। আমি একদিন কইছিলাম যে তোমারে আমি চিনি না। এখন জানি না আমি কতদিন বাঁচমু। যতদিন বাইসা থাকবো তোমারে মনে রাখবো। তুমি আমাকে লেগে যা করছো তার প্রতিদানে কি দিমু? ছোটবেলা থেকে শুধু একটা জিনিসই বিশ্বাস করি, নাও আমরা শুধু তোমার এই ডেই দিতে পারি।
kill. Triple kill. Quadra kill. Dominating. Unstoppable. Rampage. Killing spree. Wipeout. Capturing the revival point. Wipeout. Hitless mission accepted. Killing spree. Killing spree. Killing spree. Killing spree. Killing spree. Killing spree. Still on cooldown. Wipeout. Killing spree. Wipeout.
Double kill. Go to the arsenal. Triple kill. Quadra kill. Dominating. Killing spree. Capturing the defense airdrop. What's out? Killing spree. Killing spree. Killing spree. Got a gun. Double kill. Triple kill. Quadra kill. Dominating. Unstoppable. Rampage.
Hitless mission accepted. Killing spree! Wipeout! Hitless mission accepted. Killing spree! Killing spree! Still on cooldown. Wipeout! Killing spree! Wipeout! Killing spree! Double kill! Move to the arsenal! Triple kill! Quadra kill!
Dominating. Killing spree. Capturing the defense airdrop. What?